হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তাসের ঘর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট একটা গল্প। তো তোমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হয়তো অল্প বিস্তর জানো। উনি একজন জনপ্রিয় লেখক। সংসারের খুব ছোট ছোট কথা, খুব সাধারণ মানুষ, এসব নিয়েই উনি খুব সুন্দর গল্প লেখেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে বীরভূমের লাভপুরে, তাই তার গল্পে উপন্যাসে সেই লাল মাটি আর সেখানকার মানুষেরা অনেক সময় থেকে যান। তার উল্লেখযোগ্য রচনাগুলো কি? গণদেবতা, ধাত্রীদেবতা, হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন প্রভৃতি। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি ও জ্ঞানপীঠ পুরস্কার পান। এছাড়াও আরও অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু আমি মোটামুটিভাবে যে মানে বিশেষ পুরস্কারগুলো সেগুলোর কথা তোমাদের বললাম। এবার তাহলে শুরু করি তাসের ঘর গল্পটা। তাসের ঘর হচ্ছে একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট্ট গল্প। এই গল্পটার বৈশিষ্ট্য হচ্ছে তখনকার দিনে একটা কিশোরী বধূকে নিয়ে লেখা গল্প, এবং সেই কিশোরী বধূর কথাবার্তা, তার আচরণে কেমনভাবে তার শ্বশুরবাড়ি প্রভাবিত হয়, এবং তারপরে তার উপরে তাদের কীরকম রাগ হয় এবং পরবর্তী পর্যায়ে তার সঙ্গে একটা মনোমালিন্য ঘটে ইত্যাদি। পরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। তো তোমাদের এই গল্পটা আমি শুরু করছি। তাসের ঘরের মুখ্য চরিত্র হচ্ছে শৈল। শৈল নামে একটা কিশোরী বধূকে নিয়ে লেখা এই গল্প। সরল সাদাসিধে স্বভাবের শৈল, কিন্তু তার একটাই দোষ ছিল, সেটা হচ্ছে অতিকথন, মানে অতিরঞ্জিত করে বলা, অর্থাৎ বানিয়ে বানিয়ে বলা। বাপের বাড়ির কথা সে শ্বশুরবাড়িতে বাড়িয়ে বলে, এবং শ্বশুরবাড়ির কথা সে বাপের বাড়িতে বাড়িয়ে বাড়িয়ে বলে। তো এবার গল্পের শুরুটা কিভাবে হলো না, গল্পের শুরু হলো একটা খুব সুন্দর সুদৃশ্য চায়ের বাসনের সেট বের করতে বলেন অমরের মা। অমরকে না, অমর হচ্ছে শৈলর স্বামী, হাজব্যান্ড। তো সেই একটা সুদৃশ্য চায়ের বাসনের সেট বের করতে বলেন অমরের মা তার অবিবাহিত মেয়ে গৌরীকে। বাসনটা অমরের কেনা, এবং অমরের মা বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়ন করার জন্যে সেই সেটটা বের করে থাকেন। গৌরী কী করলো, জার্মান সিলভারের ট্রে সমেত সেটটা বের করে আনলে দেখা যায় সেখানে 6টা কাপের বদলে 5টা কাপ রয়েছে। একটা কাপ না পাওয়ায় শাশুড়ি মানে অমরের মা বাড়ি মাথায় করে তুলেছেন। তিনি তার পুত্রবধূ শৈলকে এ ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলে যে ওই কাপটা সেই ভেঙেছে। এবার কি হয়, অপরাধ যদি তুমি একবার স্বীকার করে ফেলো তাহলে তো অপরাধীকে ক্ষমা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যাই হোক, তখন তিনিও কিছু না করে একটু রাগারাগি করলেও বললেন যে সব বাসনগুলো ভেঙে ফেলবো ইত্যাদি ইত্যাদি। কিছু তার করার ছিল না, কারণ ওই আগেকার দিনে কী ছিল, খুব কমই তো ফ্যান্সি জিনিস কেনা হতো। তো যেগুলো থাকতো তার মধ্যে যদি কোনোটার একটু ভেঙে যেত বা কিছু হতো, যিনি এটা কিনেছেন পছন্দ করেছেন তার খুব কষ্ট হতো এই ব্যাপারে। যাই হোক, এখানে কিছু করার নেই। তো একটু পরে শৈল অতিথিদের জন্য খাবার বানাতে রান্নাঘরে চলে আসে, এবং মাছের পুর দিয়ে তাদের দেশের মতো খাবার বানানোর ফাঁকে ফাঁকে শাশুড়ির সঙ্গে কথা বলতে থাকে। তার মধ্যে বেশিরভাগ জুড়েই থাকে তার বাপের বাড়ির কথা। তার মধ্যে সে বলে তার মা ছোটো মাছ বাড়িতে ঢুকতে দেন না, কাবলিয়ারা তার বাপের বাড়িতে হিং ছাড়াও আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম এসব দিয়ে যান তার বাবাকে সম্মান করে ইত্যাদি নানা কথা। এরপরে লোকজন আসবে বলে শৈলকে সাজগোজ করতে বলা হয়। তো এরপরের সিনে দেখা যায় যে শৈল নিজেকে একটু সাজিয়ে, মানে একটু ভালো জামাকাপড় পরে অতিথিদের সামনে এসে উপস্থিত হয়। শৈলর রূপে অতিথিরা, আচ্ছা এই অতিথিদের সম্পর্কে আমি তোমাদের বলে দিই। অতিথি হচ্ছে কলকাতা নিবাসী হরেনবাবুর মেয়ে আর বউরা। কলকাতায় তারা থাকে, তারা মাঝে মধ্যে দেশের বাড়িতে বেড়াতে আসে। আর হরেনবাবুর পাশেই হচ্ছে অমরদের বাড়ি, সুতরাং ওরা প্রতিবেশী। তাই অমরের বিয়ে হওয়াতে তারা তার বউয়ের সঙ্গে আলাপ করতে এই বাড়িতে আসে।
তো এরপরে শৈল এসে একটু সেজে গুজে যা ভালো জামাকাপড় পরে অতিথিদের সামনে উপস্থিত হয়। শৈলের রূপে অতিথিরা মুগ্ধ হয় এবং শৈলর লেখাপড়া, বাপের বাড়ির অবস্থা ইত্যাদি জিজ্ঞেস করেন। শৈল কী হলো, সে যথারীতি তার বাপের বাড়িতে ছোট করবে না বলে বেশ অতিরঞ্জিত করে বেশ বাড়িয়ে বাড়িয়ে কথা বলে এবং অতিথিদের ধারণা হয় যে শৈল খুব বড়লোক বাড়ির মেয়ে এবং তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির অবস্থা খুবই ভালো। শৈলর শাশুড়ি এতে খুব মনক্ষুণ্ণ হন এবং বলেন যে তখন তার খুব খারাপ লাগে, কিন্তু তিনি আর কি বলবেন, তিনিও তো বুঝতে পারছেন সবই, কিন্তু না বলে তিনি বলেন যে হ্যাঁ হতে পারে বৌমার বাপের বাড়ির অবস্থা ভালো, কিন্তু তা তিনি জানেন না। তবে বৌমার বাপের বাড়ি থেকে এই 2 বছরের মধ্যে কোনো তথ্য তার বাড়িতে আসেনি বা বৌমাকেও কেউ এসে তার বাপের বাড়িতে নিয়ে যায়নি। এই কথা শুনে শৈল আবার প্রত্যুত্তরে বলে, তার মতো করে বলে যে তার বাপের বাড়ি এলাহাবাদে এবং অত দূর থেকে তত্ত্ব পাঠানো সম্ভব নয়। এছাড়া তার বাবার মত অনুযায়ী মেয়েকে যেহেতু সম্প্রদান করা হয়েছে, তাই সে যদি স্বেচ্ছায় আসে তবে তাকে আদর করা হবে, সম্মান করা হবে। তারপরে এ পর্যন্ত তো যাই হোক কথাবার্তাগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু শৈল তার বাপের বাড়িটা কতটা বড়লোক এই দেখানোর জন্য তার অতিকথনের জেরে সে বলে ফেলল যে তার বাবা ভীষণ বড়লোক, তাদের অনেকগুলো বাড়িঘরদোর আছে ইত্যাদি, এবং তার বাবার কাছে যখনই টাকা চাওয়া হয় তিনি তখনই তা দিয়ে দেন। এই কথায় শৈলর শাশুড়ি অত্যন্ত অপমান বোধ করলেন, কারণ শ্বশুরবাড়ির কাছে হাত পেতে টাকা নেওয়া খুব অসম্মানজনক বলে তিনি মনে করেন এবং এটা যে পুরোটাই মিথ্যে সেটা তিনি বুঝতেও পারেন এবং তিনি বললেন ঠিক আছে, ছেলে এলে আমি কথা জিজ্ঞেস করব। অমর কলকাতায় অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে এবং মাসে 2 বার বাড়িতে আসে। তার মা তার আগমন পথের দিকে, তার আসার পথের দিকে চেয়ে রইলেন। ধনী কলকাতাবাসী আত্মীয়দের কাছে যে অপমান তার হয়েছে, তিনি কিছুতেই সেই অপমান ভুলতে পারছেন না। এছাড়া তাদের পাড়াতেও এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ায় অমরের মা আরও ক্ষিপ্ত হয়ে যান। এর মাঝখানে কি হয় যে অমর হঠাৎ করে জানতে পারে যে সে দিন 10 জন্য ছুটি পাচ্ছে, তা সে জানায় যে সে 10 দিনের জন্য তার বাড়িতে আসছে। অমর বাড়ি আসার পর তার মা এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে অমরও উত্তেজিত হয়ে পড়ে, কারণ অমর তো এ ধরনের শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু সে চায়ওনি বা নেয়নি। অবশেষে স্থির হয় শৈলকে নিয়ে ঘর করা সম্ভব নয় এবং তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। শৈলর কিছু বলার নেই, শৈল বুঝতেই পেরেছে যে সে যে অপরাধ করেছে সে অপরাধ তার শাশুড়ির পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। সুতরাং শৈল কোনো কথা না বলে শৈল তার দেওরের সঙ্গে এলাহাবাদে তার বাপের বাড়িতে চলে আসে। তো শৈল বাপের বাড়িতে এলে তার মা খুব অবাক হয়ে যান এবং মেয়েকে কাছে পেয়ে খুব খুশিও হন। তবে সঙ্গে সঙ্গে জামাইকে না দেখে তারা একটু অবাক হন। শৈলকে পৌঁছে দিয়ে তার দেওরার অপেক্ষা না করে তার বাড়ির পথে রওনা দেয়। তখন শৈলর বাড়ির লোকজন, শৈল তো একা আসেনি, কার সঙ্গে এসছে জিজ্ঞেস করা, বলছে দেওরের সঙ্গে এসছে। তখন তারা দেওরকে ডাকতে যায়, কিন্তু দেওরকে না দেখতে পেয়ে শৈলকে জিজ্ঞেস করে তার কারণ। শৈলর সব কিছু অতিরঞ্জিত করে বলার অভ্যেস। সে বলে, তার মাকে বলে যে তার দেওরের একটা কাজের জন্যে সিমলা যাওয়ার কথা, তাই তার অপেক্ষা করার মতো কোনো সময় ছিল না, সে ট্রেনে করে চলে গেছে। শৈল এভাবেই শ্বশুরবাড়ির সম্পর্কেও অনেক বাড়িয়ে বলতে থাকে তার বাপের বাড়িতে। যেমন তার শ্বশুরবাড়িতে অনেক বড় পুকুর আছে, সেখানে অনেক বড় বড় মাছ রয়েছে ইত্যাদি। এছাড়া বলে যে তারা কলকাতায় বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে, দেশের বাড়িও দালান করবে, অমর কলকাতায় জমি কিনেছে। এসব কথা বলে তার শ্বশুরবাড়ির অবস্থা যে খুব ভালো সে কথা প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু এদিকে হয়েছে প্রায় 2 মাস কেটে যায়, কিন্তু শৈলর শ্বশুরবাড়ি থেকে কোনো খবর না নেওয়ায় শৈলর মা একটুখানি চিন্তা করেন যে কী হতে পারে। তখন শৈলর মা তার স্বামী মহেন্দ্রবাবু অর্থাৎ শৈলর বাবাকে দিয়ে তিনি বলেন যে একটা চিঠি লিখে পাঠানো দরকার শৈলর শাশুড়ির কাছে। সেই কথা মতো মহেন্দ্রবাবু একটা চিঠি লেখেন শৈলর শাশুড়িকে। চিঠিতে তিনি লেখেন যে শৈল যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তিনি তাকে শাস্তি দেবেন এবং কী ঘটেছে সে ব্যাপারে তিনি জানতে চান। চিঠির শেষে তিনি লেখেন যে তার জামাই অমরের উন্নতির কথা, কলকাতায় বাড়ি তৈরির কথা এবং অমরের ভাইয়ের পরীক্ষায় ভালো ফল করার কথা,
তিনি শৈলর কাছ থেকে শুনেছেন এবং খুব খুশি হয়েছেন। এবার সেই চিঠি তো অমরের বাড়িতে গিয়ে পৌঁছয়। অমরের মা এই চিঠি পেয়ে তো খুব খুশি হলেন এবং তখন তিনি বুঝতে পারলেন যে শৈলর স্বভাব হচ্ছে সে কাউকেই কোনোখানে ছোট করতে চায় না, এবং সেই তার যে অতি কথনে তার শ্বশুরবাড়ির লোককেও যে সে অনেকটা উঁচু জায়গায়, সম্মানের জায়গায় বসিয়েছে, সেটা তিনি বুঝতে পেরে তিনি তার ছেলেকে বলেন যে শৈলকে নিয়ে আসতে। তো অমরের মা এই চিঠি পেয়ে খুব খুশি হলেন এবং শৈলকে শীঘ্রই আনা হবে এই কথা লিখে শৈলর বাবার কাছে চিঠি পাঠালেন। এবার শৈল তার শাশুড়ির চিঠি এসেছে জেনে তো খুব আনন্দিত হলো, কিন্তু সে তার স্বামীকে চিঠি পাঠালো, অর্থাৎ সে তো এখানে অনেক কিছু বলে ফেলেছে যে অমর যেন তার শ্বশুরবাড়িতে একটা 10-12 সেরের মাছ নিয়ে আসে, কারণ সে বলেছে যে তাদের জমিতে, তাদের পুকুরে অনেক বড় বড় মাছ হয়। তো অমর তার শ্বশুরবাড়িতে একটা 10-12 সেরের মাছ নিয়ে এসেছে। শৈল সে মাছ দেখে বলে যে তাদের পুকুরে বোধহয় বড় জাতের মাছ ধরা পড়েনি, তাই যা পেয়েছে সেরকমই একটা মাছ নিয়ে এসছে। রাতে অমর শৈলকে প্রশ্ন করে যে একটা বড় মাছ আনতে বলা আর ঝুটো মুক্তোর মালা কেন আনতে বলা হয়েছে? শৈল কোনো উত্তর না দিয়ে কেবল কাঁদতে লাগলো। আসলে শ্বশুরবাড়িতে সে যে ভালো আছে, তাদের অর্থনৈতিক অবস্থাও যে ভালো, স্বামী ভালো চাকরি করেন, এসব কথা বলে বাপের বাড়ির লোকেদের সামনে সে শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখতে চায়। ঠিক তেমনি শ্বশুরবাড়ির লোকেদের সামনেও সে বাপের বাড়ির সম্মান বজায় রাখতে চায়। এই অতিরঞ্জিত করে কথা বলায় হয়তো সাময়িক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু শৈল যে অতিরঞ্জিত করে কথা বলে তার কিন্তু উদ্দেশ্য মহৎ, অর্থাৎ শৈল চায় না কেউ কোথাও ছোট হোক, তাই সে এই ধরনের বানিয়ে বানিয়ে কথা বলে। তাহলে এটা বোঝা গেল, এটা একটা খুব সাধারণ গল্প, একটা খুব সাধারণ কাহিনী, কিন্তু সেটাকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে। আশা করি তোমরা একবার গল্পটা একটু তোমরা নিজেরা পড়ে নেবে এবং গল্পটা পড়লে ভালোই লাগবে, বেশ ভালো গল্পটা। আর তাহলে আমি তোমাদের যেভাবে এক্সপ্লেন করে দিলাম, বুঝিয়ে বলে দিলাম, তোমরা হয়তো সেটা বুঝতে পেরেছো। আর না বুঝে থাকলে আমি যেমন বলি কমেন্টস বক্সে লিখে জানিও, আমি তোমাদের আবারও বলে দেব। আর ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।